সার্জিস বলেন, নাসিরউদ্দিন বলেন, নাসিরউদ্দিন বা সার্জিসের এই ধরনের বক্তব্যটাকে আমি দেখি হচ্ছে আসলে তারা এখন মূলত হচ্ছে জামাতের মাউথপিস হিসেবে কাজ করছে। এবং গত কিছুদিন আগেই তো তারা বলেছে যে যদিও তারা আগে বলেছিল এটা শুধুমাত্র নির্বাচনী জোট, এখন তারা রাজনৈতিক জোটের মাধ্যমে যাচ্ছে। আগামী 12ই মার্চ সংসদ অধিবেশন বসার কথা আছে। হ্যাঁ, আমরা যদি দেখি যে জামায়াতে ইসলামী একদম বিজয়ের দ্বার প্রান্তে ছিল, এই সরকার গঠন করবে, তারা তাদের সব রকম প্রস্তুতি ছিল, কিন্তু শেষমেশ নানান হিসেব নিকাশে হলো না। কিন্তু তাদেরকে আমরা কোনো অশান্ত হতে দেখিনি, তাদের নিরাপত্তাটি খুবই রহস্যজনক। এর বাইরে এখন এই সার্জিস আলম কিংবা হাসনাত আব্দুল্লাহ এদের যে গতিবিধি, সেই সঙ্গে যদি আপনি এই গত দুদিনের আলামতগুলি দেখেন, যে থানা ঘেরাও, বিভিন্ন জায়গায় অভিযান, হ্যাঁ, সেখানে যে অপ্রীতিকর ঘটনাগুলো ঘটছে, এগুলো সব মেলালে কি মনে হয় সামনে, ধরেন সামনে না, যদি বলি যে বাংলাদেশ যে চক্রান্তের মধ্যে পড়েছিল, আপাতত কোনো না কোনো ভাবে একটা নির্বাচনের মধ্য দিয়ে হয়তো আমরা সোজা লাইনে দাঁড়িয়ে আছি, কিন্তু সংকট কি কেটে গেছে? এই যে জঙ্গিদের তৎপরতা কি কেটে গেছে? আন্তর্জাতিক চক্রান্ত সেটা কি কেটে গেছে, নাকি সামনে আবারও তারা নতুন করে কোনো কিছু জাল বিস্তার করছে? যে জিনিসটা বললেন যে আপা জামাত সরকার গঠন করে ফেলতো, এই জিনিসটা আসলে তাদের নিজেদের তৈরিকৃত একটা গিমিক ছিল। কারণ বাংলাদেশের ভোটের ইকুয়েশনে জামাতের ভোট কখনোই ডাবল ডিজিটে পৌঁছানোর কথা না। এখন যেহেতু এটা একটা স্ক্রিপ্টেড ইলেকশন এবং সেই ইলেকশনে একটা কম্পিটিটিভ বিরোধী দল আনা লাগবে, সেই কারণে আসলে হচ্ছে জামাতকে এরকম জয়ী দেওয়া হচ্ছে, বিভিন্ন ধরনের জরিপ বা এগুলো করা হয়েছে। বাট বাংলাদেশে কেউ যদি নিউট্রাল জরিপ এখন কি যে কোনো সময় করে, জামাতের এক্সাক্ট ভোটের হিসাব কখনো ডাবল ডিজিটে পৌঁছাবে না। কিন্তু এখন সাম্প্রতিক যে রোলগুলো দেখা যাচ্ছে, যে শপথের পরবর্তী সময় আমি কিছু তো ধরেন ভেরিয়েশন দেখা যাচ্ছে। বিএনপি আপনার সংবিধান সংস্কার কমিশনে শপথ নেয় নাই, এদিকে হচ্ছে জামাত শপথ নিয়েছে এবং তাদের শপথ নেওয়ার কারণে কিন্তু সাংবিধানিক ভাবে তাদের সংসদ সদস্য পদটা বাতিল হয়ে যাওয়ার কথা। এদিকে এই সার্জিস বলেন, নাসিরউদ্দিন বলেন, নাসিরউদ্দিন বা সার্জিসের এই ধরনের বক্তব্যটাকে আমি দেখি হচ্ছে আসলে তারা এখন মূলত হচ্ছে জামাতের মাউথপিস হিসেবে কাজ করছে। এবং গত কিছুদিন আগেই তো তারা বলেছে যে যদিও তারা আগে বলেছিল এটা শুধুমাত্র নির্বাচনী জোট, এখন তারা রাজনৈতিক জোটের মাধ্যমে যাচ্ছে। অর্থাৎ এই এনসিপি জামাতেরই একটা ফ্রাঞ্চাইজি ছিল, জামাত এখন সেটাকে তার ঘরে তুলে নিচ্ছে এবং তাদের মাধ্যমে আসলে এই বিএনপি গভর্নমেন্টের উপর একটা কন্টিনিউয়াস প্রেসার ক্রিয়েট করে যেতে যাবে। অর্থাৎ তাদের যে দাবি দাওয়া, আনুষঙ্গিক যে ফেসিলিটি গুলা, সেগুলা করবে এবং একই সাথে এই উগ্রপন্থার যে বিস্তার, এটার সাথে জামাতের ক্লোজ রিলেশন আছে। এটা জাস্ট আমি একটু ব্যাখ্যা করে দেখেন যে 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত বাংলাদেশে যে জঙ্গিবাদের যে বিস্তার ছিল, যে পর্যায়ে বাংলাদেশের 64 জেলায় হচ্ছে আপনার 63 জেলায় একই দিনে বোমা হামলা হয়েছে, আদালতে বোমা হামলা হয়েছে, চার্চে হয়েছে, এই জিনিসগুলা কিন্তু সরকারের একটা অংশের ক্লোজ সাপোর্ট ছাড়া হওয়াটা কঠিন। আপনি দেশব্যাপী নেটওয়ার্ক স্থাপন করে একই দিনে একই সময় সব জায়গায় বোমা বিস্ফোরণ করবেন, এটা গভর্নমেন্টের সাপোর্ট ছাড়া সম্ভব না। তো জামাত আসলে এখন তাদের এই স্ট্র্যাটেজিক প্রেসারটা বিএনপির উপর দিয়ে তাদের গভর্নমেন্টের উপরে এইরকম একটা সাপোর্ট সিস্টেম এনশিওর করতে যাচ্ছে, যে সাপোর্ট সিস্টেমের মাধ্যমে তারা জঙ্গিবাদ বলেন বা আনুষঙ্গিক যে বিষয়গুলো তাদের এজেন্ডাভুক্ত সেগুলোকে হচ্ছে কন্টিনিউ করতে পারে। আর জামাত এখন স্বভাবতই কোশ্চেন আসতে পারে যে জামাত জঙ্গিবাদকে কেন বিস্তার করাইতে চাবে। বাস্তবতা হচ্ছে জামাত এটা খুব ভালো করেই জানে যে বাংলাদেশে বিগত 55 বছরে বিভিন্ন পরিস্থিতি সুযোগ নিয়ে বাংলাদেশে তারা রাজনীতি করেছে, পদ পদবিতে গিয়েছে, মন্ত্রিত্ব পেয়েছে, কিন্তু বাংলাদেশে স্বাধীনতা পর্ব থেকে এখন পর্যন্ত তারা রাজনৈতিক ময়দানে পিওর ইডিওলজিক্যাল গ্রাউন্ড থেকে কোনো ধরনের অবস্থান তৈরি করতে পারে না। সুতরাং তাদের যদি বাংলাদেশের রাজনীতিতে লম্বা সময়ে টিকে থাকতে হয়, তাদেরকে উগ্রপন্থা ছাড়া কোনো ধরনের হচ্ছে বিকল্প তাদের নাই। আপনি দেখেন নারী সংস্কার কমিশন যেটা নিয়ে গঠন করা হয়েছিল, সেটা নিয়ে যখন ইসলামপন্থী দলগুলা সোরর দিতে আপনার সমাবেশ ডাকে, জামাতের নেতৃবৃন্দ কি তীব্র ভাষায় তাদের এগেইনস্টে কথা বলেছে। অর্থাৎ তারা সবসময় এই উগ্রপন্থা অংশটাকে হচ্ছে আপনার নার্চার করতে চায়। তার কারণটা হচ্ছে এটাই তাদের আসলে মেইন পাওয়ার হাউস, তাদের বাংলাদেশের রাজনীতিতে টিকে থাকা। এক, ভারত বিরোধিতা, দুই নাম্বার হচ্ছে এই উগ্রপন্থার বিস্তার। এখন উগ্রপন্থার বিস্তারটাকে আপনি তখনই কনসোলিডেট করতে পারবেন যখন হচ্ছে আপনার ফ্রাঞ্চাইজি হিসাবে এই টেরর গ্রুপগুলো মাঠে অ্যাক্টিভ থাকবে, তখন আপনি এটাকে ট্রেড অফ করে গভর্নমেন্টের সাথে হচ্ছে একটা স্ট্যাক তৈরি করতে পারবেন। আসলে জামাত সেই কাজটাই করতে যাচ্ছে। আবার একই সঙ্গে আমি একটু যোগ করি পলার ভাইয়ের সাথে, যে একই সঙ্গে কিন্তু একটা জিনিস যে সমস্ত টেরর অর্গানাইজেশন উগ্রপন্থাদের আলটিমেট গোল কিন্তু একই। তাদের আলটিমেট গোল কি? খেলাফত প্রতিষ্ঠা করা। জামাত কি চায়? জামাত মুখে বলে যে সে গণতান্ত্রিক রাজনৈতিক দল, কিন্তু তার নেতাকর্মীরা কি বলে? তারা চায় শরিয়া কায়েম। শরিয়া কায়েম তো খেলাফতের একটা পার্ট আর কি।
তো আলটিমেট গোল তো একই, যদি উগ্রপন্থীদের ওই মাধ্যমেও যদি খেলাফত প্রতিষ্ঠা হয় সেটাও জামাতেরই চাওয়া আর কি। জি, এখন সংসদ যখন বসবে তার আগে পরে ধরেন আপনার কি মনে হয় না জামাত একটু রিল্যাক্সড হয়ে আছে, কারণ তারা দ্বিতীয় শপথ নিয়েছে কিন্তু বিএনপি নেয়নি, এনসিপি দ্বিতীয় শপথ নিয়েছে কিন্তু বিএনপি নেয়নি, ফলে এই যে মানে হ্যাঁ ভোট নিয়ে যে এই যে অনিশ্চয়তা, এনসিপি জামায়াত তারা কি চুপচাপ বসে এটা দেখবে এবং তাদের শপথ বাতিল হয়ে গেল এটি তারা মেনে নেবে বলে মনে হয়? আমিনুল হক পলাশ। আপা দেখেন, এখন তো হচ্ছে পুরোটাই এখন পর্যন্ত কিন্তু স্ক্রিপ্টেড ওয়েতেই আগাচ্ছে, মানে যেভাবে তারা চেয়েছে। আপনি দেখেন যে নির্বাচনটা হইলো কেন, সবাই তো জানতো যে বিএনপি এবং জামাত তারাই আপনার হচ্ছে এই সরকার বা সংসদে বসতে যাচ্ছে, এবং বিএনপির তরফ থেকে গণভোটের ব্যাপারে যে ধরনের বক্তব্য দেওয়া হয়েছে এটা খুবই অবভিয়াস ছিল তারা এটাই করবে। আপনি যদি বিএনপির এই জুলাই সনদের নোট অফ ডিসেন্ট গুলা দেখেন, আপনি খেয়াল করে দেখবেন যে বিএনপি ওই জায়গাগুলোতে নোট অফ ডিসেন্ট দিয়েছিল যেগুলো তাদের ক্ষমতার চর্চার ক্ষেত্রে বাধাগ্রস্ত হবে, অর্থাৎ দলীয় প্রধান এবং প্রধানমন্ত্রী একই ব্যক্তি হইতে পারবে না, সংসদে উচ্চ কক্ষ নিম্ন কক্ষের আপনার পার্টিসিপেশনটা কিরকম হবে, মনোনয়নটা, অর্থাৎ বিএনপি তার ক্ষমতা চর্চার ক্ষেত্রে যেগুলাতে বাধা আসবে সেগুলোতে আগে থেকেই তারা নোট অফ ডিসেন্ট দিয়ে আসছে। এখন যেহেতু তারা একটা 2/3 উপরে মেজরিটি পেয়েছে, তারা তাদের মতো করে হচ্ছে আপনার এই পুরো জিনিসটাকে হচ্ছে এনশিওর করার চেষ্টা করবে। সো এবং এই নোট অফ ডিসেন্টের দোহাই দিয়েই করবে। জামাত দেখেন, জামাত রিল্যাক্স অন্য কারণে। জামাত রিল্যাক্স হচ্ছে যে জামাত ধরেন বাংলাদেশের এই মানে যুদ্ধপরাধী দল হওয়ার পরেও তারা 68টা আসনে জিতেছে, এবং যে কথিত জুলাই আন্দোলনের পুরো স্ট্যাকটা এনসিপি কে তাদের ঘরে নেওয়ার মাধ্যমে এটাও তারা দখল করেছে। তো আলটিমেটলি তো জামাতের এতগুলো আসনে জয়ী হওয়ার কথা না, এটা গেল একটা জিনিস। আর 2 নম্বর হচ্ছে গত 18 মাসে তারা ফাইন্যান্সিয়ালি ব্যাপকভাবে ফেসিলিটেট হয়েছে। ব্যাপকভাবে কিরকম, যে ওই 6টা ব্যাংক মার্চ করে হচ্ছে 5টা ব্যাংক, যদিও প্রথম ইসলামী ব্যাংক ছিল তারা বের হয়ে গেছে, 5টা ব্যাংক মার্চ করে যে আপনার একটা ব্যাংক করা হইলো, সেখানে আপনার তথ্য গোপন করে টাকা ছাপিয়ে প্রায় হচ্ছে 50,000 কোটি টাকার মতো সাপোর্ট দেওয়া হইলো। এই পুরো টাকাটার কন্ট্রোল ইনক্লুডিং ইসলামী ব্যাংক এখন কিন্তু জামাতের হাতে, অর্থাৎ বাংলাদেশের ফাইন্যান্সিয়াল স্ট্রাকচারে জামাত একটা তার ক্লোজ অবস্থান ধরে রেখেছে। এখন তারা টেকনিক্যালি এই বিএনপি গভর্নমেন্টকে যে কোনো সময় প্রেসার দিতে পারলেই তারা তাদের যে এজেন্ডা গুলো আছে সেগুলো বাস্তবায়ন করে আসবে। আমি লিখে দিতে পারি বাংলাদেশের ইতিহাসে আর কখনোই জামাত এই যে আসনটা পাইছে এর থেকে বেশি কখনো পাবে না, আনটিল এন্ড আনলেস তারা সরাসরি সরিয়া বানাইতে পারে। তো সেটা তো আসলে আমি বলি ফ্রিডম পার্টিও তো এক সময় বাংলাদেশে বিরোধী দল হয়েছিল। আমি শেষ করব, নুরুজ্জামান লাবু, আপনি জানেন যে রাষ্ট্রপতিকে নিয়ে খুব হইচই হচ্ছে, তো আমার যেটি জানতে ইচ্ছা করছে, আমি ওই যারা সাক্ষাৎকারটি নিয়েছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছিলাম, বোঝার চেষ্টা করছিলাম যে হঠাৎ করে রাষ্ট্রপতি কেন সাক্ষাৎকার দিতে রাজি হলেন। এই উদ্যোগটা, সাক্ষাৎকারের উদ্যোগটা কি রাষ্ট্রপতি নিয়েছেন নাকি আসলে ওই রিপোর্টাররা নিজে অ্যাপ্রোচ করেছে? আপনার এই ব্যাপারে কোনো জানা আছে কিনা, রাষ্ট্রপতির মতলবটা কি? না, এটা যদি আমি আজ জার্নালিস্টিক ভিউ থেকে বলি, একজন সাংবাদিক হিসেবে আসলে রাষ্ট্রপতির সাক্ষাৎকার নেওয়া যে কোনো সাংবাদিকেরই একটা বড় অ্যাচিভমেন্ট আর কি। না না, তা তো অবশ্যই, এটা তো আমি বলি হায়দার আলী এবং জয়নাল আবেদিন অসাধারণ কাজ করেছেন, কোনো সন্দেহ নাই। যদিও তাদের আমার কাছে মনে হয় আরো কিছু সাপ্লিমেন্টারি কোশ্চেন করা দরকার ছিল রাষ্ট্রপতির বক্তব্যের পরিপ্রেক্ষিতে, সেটি বাদই দিলাম, তাও দীর্ঘ একটি সাক্ষাৎকার। কিন্তু আমার যেটি জানতে ইচ্ছে করছে যে ধরেন আমি চেষ্টাই করতে পারি যে রাষ্ট্রপতির একটা সাক্ষাৎকার নেই, কিংবা ধরেন আমি ডক্টর ইউনুসের একটা সাক্ষাৎকার, আমি প্রধানমন্ত্রী তারেক রহমানের একটা সাক্ষাৎকার নেই, আপনি জানেন এটি অ্যাভেলেবেল নয়, তিনি দেবেনও না সম্ভবত। এই গত 18 মাসে 19 মাসে রাষ্ট্রপতি কিংবা রাষ্ট্রপতি দায়িত্ব নেয়ার পরে এটি তার বাংলাদেশি মিডিয়ায় প্রথম সাক্ষাৎকার, রাইট? তো মতি ভাই নিয়েছিল। আর এইটার আমি একটু বলি, এইটা নিয়ে তো নানা রকম আপনার এই বাজারে নানা রকম কথা প্রচলিত রয়েছে যে এটা আসলে একটি পলিটিক্যাল পার্টি এটা সাজিয়েছে, তাকে দিয়ে করেছে, বা অন্য ভিন্ন রকম বক্তব্য রয়েছে। কিন্তু আমি অ্যাজ ফার আই নো হায়দার আলীর সাথে রাষ্ট্রপতির একটা পূর্ব সখ্যতা ছিল আর কি। সেই সূত্র, যদি আমি পলিটিক্যালি এইসব গেমের কথা নাও বলি, তবু পূর্ব সখ্যতা যে ছিল সেইটা আমি নিজে জানি আর কি। সেই সখ্যতার সূত্র ধরেও হতে পারে। এখন বিষয় হলো যে এই সাক্ষাৎকারে কি এসেছে আর কি। সাক্ষাৎকারে আপনি দেখেন যে মানে বাংলাদেশের সংবিধানকে ভায়োলেট করে কিভাবে ন্যাক্কারজনক ভাবে গত 18 মাস রাষ্ট্রপতির মতো একটা, রাষ্ট্রপতি তো একটা ব্যক্তি না, রাষ্ট্রপতি তো একটা চেয়ার, একটা পদ, একটা মানে এই এরকম একটা পদকে কিভাবে
মানে অপমান অপদস্থ করেছে এবং তার প্রেস উইং পর্যন্ত কেড়ে নিয়ে সবাইকে উজ্জ করে আনা হয়েছে, তাকে সবচেয়ে বড় কথা যে মানে আপনি এটা কিভাবে বলবেন, এটা আমি যখন পড়েছি যে তাকে জাতীয় ঈদগাহতে নামাজ পড়তে যেতে দেয়নি আর কি, মানে এর চাইতে ন্যাক্কারজনক ঘটনা আসলে আর কোনো কিছু হতে পারে না, যেটা রীতি সবসময় রাষ্ট্রপতি জাতীয় ঈদগাহতে নামাজ পড়বেন। আর যদি শত্রুও হয়, ধরেন আমি আপনাকে চিরশত্রু মনে করি, তবু তো সাধারণত বাঙালি মুসলমানরা নামাজের ক্ষেত্রে একসাথে নামাজ পড়ে আসে, কেউ কারোর সাথে কথা নাও বলতে পারে আর কি। এটা তো একটা দিক গেল যে রাষ্ট্রপতি বলছেন যে গত 18 মাসে তাকে কতভাবে অসম্মানিত করা হয়েছে, কতভাবে হেনস্থা করা হয়েছে, কতভাবে তাকে আইসোলেটেড করা হয়েছে, এটি একটি দিক। কিন্তু এট দ্য সেম টাইম আমিনুল হক পলাশ, এই প্রশ্নটি আপনার কাছে আমি রাখছি, এট দ্য সেম, খুব সংক্ষেপ করে বলবেন, এট দ্য সেম টাইম রাষ্ট্রপতি নিজেই তো রাষ্ট্রদ্রোহিতার কর্মকাণ্ড করলেন, তিনি দেশে জরুরি অবস্থা জারি হতে দেননি, তিনি যেভাবে করে ঘটনাগুলো বর্ণনা করেছেন, ঘটনা আমরা সবাই জানি ওভাবে করে ঘটনাগুলো ঘটেনি। 5ই আগস্ট যেভাবে তিনি বললেন যে তিনি ভাষণ দিতে গেলেন, সেনাপ্রধান, নৌবাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধান তার সঙ্গে কথা বলতে গেছেন, বিষয়গুলি তো এরকম করে ঘটেনি, তিনি এগুলি কি জন্য বলছেন? আপা ওই আমি আনসার শর্টলি বলবো যে আমাদের গ্রামে একটা গল্প পরিচিত আছে, এক কথায় বলি যে একটা লোক হচ্ছে সাপে পায়ে কামড় দিয়া মানে সাপের কামড়ে মারা গেছে, তো মানুষজন দেখতে গেছে, এই আপনার হচ্ছে কপালে চবল দিছে, এটা মারা গেছে, তো একজন দেখে বলতেছে যে ভাগ্যিস ভালো, চোখটা তো বাইচে গেছে। তো রাষ্ট্রপতির সাক্ষাৎকারটা ছিল হচ্ছে এরকম যে উনি বারবার যে জিনিসটা বলার চেষ্টা করেছে যে উনি সংবিধানকে ধারণ করেছেন, কিন্তু এজ এ হোল এই সংবিধান যে রীতিমতো ধর্ষিত হইল 18 মাস ধরে, বাংলাদেশের প্রত্যেকটা স্ট্রাকচার ধ্বংস হয়ে গেল, মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস হয়ে গেল, দেশের সকল সাংবিধানিক প্রতিষ্ঠান সমূহকে যথেচ্ছভাবে হচ্ছে অপব্যবহার করা হইলো, আপনার একের পরে এক উনার নামে অধ্যাদেশ জারি করা হইলো, এটার ব্যাপারে কোনো বক্তব্য না, উনার পর টিকে গেছে বলে হচ্ছে উনি সংবিধান ধারণ করে রাখছে। তাহলে সংবিধানটা আসলে ধরনটা উনি কিভাবে রাখলেন? হ্যাঁ, উনি টিকে গেছেন রাষ্ট্রপতি হিসাবে, এটা ট্রু। আর উনার ব্যাপারে এই যে বক্তব্যের ব্যাপারে কিছু জায়গায় খুব স্পষ্ট কোয়েশ্চেন আসে, যেগুলো হয়তো ভবিষ্যতে আমি এখনো শিওর না উনি কতটুকু স্বাধীনভাবে কথাটা বলেছেন।